এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদের সামনে। আর এই গাছটি হয়তো সাক্ষী বহন করে চলেছে গোপাল ভাঁড়ের রাজপ্রাসাদে আসা, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাইরে ঘুরতে যাওয়া। টেপি ন্যাপলা এরা সব হয়তো এখানে বসেই খেলা করত। এই রাস্তা ধরে গোপাল ভাঁড় হেঁটে রাজপ্রাসাদের অন্দরে যেত। এটা হলো রাজপ্রাসাদের মুখ্য দুয়ার। চলে এসেছি গোপাল ভাঁড়ের বাড়ির সামনে। নমস্কার, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমি এখন আছি শিয়ালদহতে। আর থাম্বনেল এবং ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন আজ আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমি যাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ্য কৃষ্ণনগরে। কৃষ্ণনগর শুধু কৃষ্ণচন্দ্র রায়ের সাথে সম্পর্কিত নয়, এছাড়া রয়েছে আমাদের সকলের প্রিয় 8 থেকে 80 সকলার গোপাল ভাঁড়ের রাজ্য। তো আজকে ওখানে যাব, গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় আছে দেখবো, রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ দেখবো এবং ওখানকার বিখ্যাত যে মিষ্টান্ন রয়েছে সেটাও খেয়ে দেখবো। তো চলুন যাওয়া যাক। আর শিয়ালদা থেকে আমি যাচ্ছি লোকাল ট্রেনে করে 6:55 কৃষ্ণনগর সিটি লোকালে করে। তো যাই গিয়ে দেখি কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আমি তো যাচ্ছি 6:55 ট্রেনে। এছাড়া আপনারা 7:50 একটা কৃষ্ণনগর সিটি গ্যালোপিন লোকাল থাকে, তারপরেও ট্রেন আছে, ওই ট্রেনে করে যেতে পারেন। আপনারা চেষ্টা করবেন যাতে সকাল সকাল যেতে পারেন, তাহলে সারাদিনটা ওখানে ঘুরতে পারবেন। তো দিয়ে দিয়েছে আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 6:55। আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি পর্যন্ত এই ট্রেনে আমার ভাড়া পড়েছে মাত্র 25 টাকা। শিয়ালদহ কৃষ্ণনগর সিটি লোকাল তার নির্ধারিত সময় ছিল 6:55। মাত্র 1 মিনিটের লেট করে, অর্থাৎ 6:56 শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্চার নিল। আর আমাদের এই ট্রেন কৃষ্ণনগর সিটি জাংশনে গিয়ে পৌঁছাবে 9:22। দীর্ঘ 99 কিলোমিটার জার্নি পথে আমাদের ট্রেন টোটাল 28টা হল্টে দাঁড়াবে। শিয়ালদহ থেকে 3 কিলোমিটারের জার্নি পথ শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বিধাননগর রোড রেলওয়ে স্টেশনে। আপনাদের কাছে এই ভিডিওতে একটা প্রশ্ন থাকলো, এরকম স্টেশনের নামের শেষে রোড আছে এমন স্টেশন যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
শিয়ালদহ থেকে 6 কিলোমিটারের জার্নি পথ শেষ করে আমরা এখন চলে এসেছি দমদম জাংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে একটা প্রশ্ন করছি, বলুন তো যে ডাউনের দিক থেকে মানে শিয়ালদার দিক থেকে একটা লাইন তো শিয়ালদার দিকে চলে গেছে, আর একটা লাইন এই দমদম জংশনের দিকে ডাউনে কোন দিকে গেছে? এই প্রশ্নে একটা হিন্টও দেওয়া যেতে পারে, এই স্টেশন থেকে কিন্তু বাংলাদেশ যাওয়ার ট্রেন ছিল। শিয়ালদহ থেকে 22 কিলোমিটারের জার্নি পথ শেষ করে আমরা চলে এসেছি ব্যারাকপুরে। এই ব্যারাকপুর শহরটা ঐতিহাসিক শহর। 1857 সালে 29শে মার্চ সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা এখান থেকে হয়েছিল। এছাড়া এখানে রয়েছে মঙ্গল পাণ্ডের নামেও একটি পার্ক। শিয়ালদহ থেকে 37 কিলোমিটারের জার্নি পথ শেষ করে আমরা চলে এসেছি নৈহাটি জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই নৈহাটিতে রয়েছে বড়মার মন্দির, এছাড়া সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও রয়েছে এখানটায়। শিয়ালদহ থেকে 73 কিলোমিটারের জার্নি পথ শেষ করে আমরা এখন চলে এসেছি রানাঘাট। রানাঘাট এই লাইনের অত্যন্ত পুরনো একটি স্টেশন।
রানাঘাট থেকে একটা লাইন চলে যাচ্ছে গেদের দিকে, আর একটা লাইন চলে যাচ্ছে কৃষ্ণনগর হয়ে লালগোলার দিকে। আর আমার পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হলো লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস। শিয়ালদহ থেকে 99 কিলোমিটারের জার্নি পথ শেষ করে আমরা এখন চলে এসেছি আমার ডেস্টিনেশন স্টেশন কৃষ্ণনগর সিটি রেলওয়ে স্টেশন। এখানে আসতে আমাদের সময় লেগেছে শিয়ালদহ থেকে 2 ঘন্টা 17 মিনিট মতন। কৃষ্ণনগর স্টেশন থেকে বার হয়ে একটা রানিং টোটো নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা প্রথমে যাব, মানে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদ। তো এখান থেকে টোটো নিয়ে নিয়েছি, টোটো ভাড়া পড়ছে 15 টাকা। আপনারাও এরকমভাবে ঘুরতে পারেন। এছাড়া আপনারা যদি এরকম রানিং টোটো না ধরতে চান তাহলে স্টেশনের বাইরে এসে ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নেবেন। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদের সামনে। যদিও অন্দরমহলে ঢোকার অনুমতি কারণ নেই, সর্বসাধারণের জন্য সবসময় বন্ধ থাকে। বছরে মাত্র 3টে সময়, অর্থাৎ 12 দোলের মেলার সময়, দুর্গাপুজোর সময় এবং জগদ্ধাত্রী পুজোর সময় আপনারা ভিতরে ঢুকতে পারবেন। যদিও ভিতরে যে সমস্ত বংশধররা এখনও রয়েছেন তাদের ওইখানে যেতে পারবেন না, কিন্তু ভিতরে আপনারা ঢুকতে পারবেন। নদিয়ার কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক নিদর্শন, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদ। অষ্টাদশ শতকে তৈরি এই রাজবাড়ি একসময় ছিল সংস্কৃতি আর রাজসিক জীবনের কেন্দ্র। ইউরোপীয় আর দেশীয় স্থাপত্যে গড়া এই প্রাসাদের প্রতিটি স্তম্ভ যেন এখনো বলে যায় অতীতের গল্প। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন সাহিত্য আর সঙ্গীতের বড় পৃষ্ঠপোষক। তার আমলেই জন্ম নিয়েছিল কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্প। আজও এই রাজবাড়ি আমাদের মনে করিয়ে দেয় বাংলার সেই সোনালী যুগ, যেখানে ইতিহাস এখনো বেঁচে আছে ইটের গায়ে গায়ে। এই যে গাছের মধ্যে আমি ঢুকে গেছি, গাছটা এতটা বড় আর ভিতরে পুরো ফাঁকা, বহু প্রাচীন এই গাছ। আর এই গাছটি হয়তো সাক্ষী বহন করে চলেছে গোপাল ভাঁড়ের রাজপ্রাসাদে আসা, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাইরে ঘুরতে যাওয়া। এছাড়া গোপাল ভাঁড়ের যে নাতি নাতনিগুলো আছে নামগুলো অবশ্যই বলবেন, তাও আমি যে কটা জানি বলে দিই। টেপি, ন্যাপলা, এরা সব হয়তো এখানে বসেই খেলা করতো। এই যে গেটটা রয়েছে না, এই গেটের এই সাইডে, এই ছাদের উপরে পুরো চারদিকে এখানে প্রহরীরা থাকতো। এই সামনে রাস্তা রয়েছে, ওই রাস্তা দিকে লোকজন যাচ্ছে নজরদারি করার জন্য। এই পুরো জায়গাটা, এই পুরো ছাদের উপরে প্রহরী থাকতো। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি গোপাল ভাঁড়ের বাড়ির উদ্দেশ্যে। গিয়ে খুঁজবো পাওয়া যায় কি দেখি। দাদা, আমরা যে গোপাল ভাঁড় দেখতাম, ওই গোপাল ভাঁড় কাহিনীটা কি আসলে সত্যি লোকটা আছে, মানে ছিল তৎকালীন সময়? আগে তো ছিল, এখন নেই। মানে ঘূর্ণির আশেপাশে কোথাও একটা বাড়ি হবে না। অনেকে আবার বলে যে এইগুলো সব মিথ্যে কাহিনী, সত্যি নয়। এখন আর কেউ বলতে পারে না কোথায় বাড়ি ছিল। কোথায় বাড়ি ছিল কেউ আর বলতে পারে না। ঘূর্ণিতেই বাড়ি, ঘূর্ণিতেই বাড়ি। তো যাই হোক, কাকুকে জিজ্ঞেস করলাম, যে বললো ওখানে ঘূর্ণিতেই বাড়ি আছে। তো এবার ওই দিকটাই যাচ্ছি। আর ঘূর্ণির কাছেও রয়েছে কৃষ্ণনগরের ফেমাস মাটির পুতুল, ওটাও ভিজিট করবো আজকের। এখন আমরা চলে এসেছি গোপাল ভাঁড়ের অঞ্চল ঘূর্ণিতে। আর এই ঘূর্ণিতে রয়েছে গোপাল ভাঁড়ের একটি খুব সুন্দর মূর্তি। তো এখানে লোকেদের জিজ্ঞেস করে দেখি যে গোপাল ভাঁড়ের বাড়িটা কোন দিকে। গোপাল ভাঁড়ের বাড়ি বলে মানে জানে সবাই, মানে এখনো মানে ওটাই প্রচলিত। এই তো বেশি দূর না, প্রামাণিক পাড়া। আপনি কি গোপাল ভাঁড়ের বাড়ি চেনেন? শুনেছি যে গোপাল ভাঁড়ের বাড়ি প্রামাণিক পাড়া, তো সেখানে আমি ওনাদের নিয়ে যাচ্ছি।
কৃষ্ণনগরেও আমি একা আসিনি, আমার সাথে এসেছে শুভদা। শুভদা হাই করে দাও। এই নিয়ে আমার একবার না, এই নিয়ে আমার 2বার কি 3বার কৃষ্ণনগরে ভিজিট করেছি। এই জায়গাটা একটা আলাদা ভাইব, নস্টালজিক কৃষ্ণনগর। তা শুভদা, তুমি কি গোপাল ভাঁড়ের চরিত্রটাকে বিশ্বাস করো যে আদতেও ছিল নাকি? গোপাল ভাঁড়ের চরিত্র বিশ্বাসের থেকে বড় কথা, আমি ছোট থেকে যেটা দেখে বড় হয়েছি। আমি আমার বাড়িতে ইনফ্যাক্ট এখনো আমার বাবা গোপাল ভাঁড়ের কার্টুন দেখে। মানে আমার বাড়িতে গোপাল ভাঁড় যে আসল ছিল এটাই তো আমার বাড়িতে সবাই জানে। তো বেশ ভালো লাগে। মানে 8 থেকে 80 দুপুরবেলা খেতে বসা কিংবা রাত্রেবেলা ডিনারে খেতে বসা, এছাড়া ফ্রি টাইমে সবাই কিন্তু গোপাল ভাঁড় দেখে। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি গোপাল ভাঁড়ের বাড়ির সামনে। লোকের মুখে শুনছি, বা যে টোটো করে আসলাম সেই টোটোওয়ালা কাকুর মুখে শুনলাম যে এটাই গোপাল ভাঁড়ের বাড়ি, এখানেই দাঁড় করিয়ে দিল। আর বাড়িটা বেশ অনেক পুরনো, আর এই পাড়াতে না অনেক পুরনো পুরনো বাড়ি আছে, তাই ধারণা করা হয় ঘূর্ণির এই অঞ্চলটাতেই গোপাল ভাঁড়ের বাড়ি। আদতেও এটা বাড়ি কিনা সেটা আমি বলতে পারছি না। এই যে আর একটা পুরনো বাড়ি। ঘূর্ণির এই পাড়াটায় না অনেক কটা পুরনো বাড়ি আছে, তাই ধারণা করা হয় যে গোপাল ভাঁড়ের বাড়িও এই পাড়ার মধ্যেই হবে। হয়তো এই যে আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, এই রাস্তা ধরেই গোপাল ভাঁড় হেঁটে হেঁটে রাজসভার দিকে যেতেন। ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের বাড়ি ওখানে যেখানে নিয়ে গেল, ওখান থেকে আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরে ফেমাস মাটির পুতুল তৈরির একটি দোকানে। দাদা, দোকানটার নাম কি? এটা কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস, কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস। দোকানের সম্পর্কে কিছু বলুন। কার্তিক পালের দোকান এটা, 1905 সালের দোকান এটা। ওই মডেলগুলো সব দিল্লি পার্লামেন্টে বসানো আছে আমাদের। 10টা-12টা মডেল আমাদের দিল্লি পার্লামেন্টে আছে গৌতম পালের হাতে। এই যে গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের বউ, রাজা এবং মন্ত্রী, এই 4টের সেট হচ্ছে মাত্র 500 টাকা। এখান থেকে যাওয়ার সময় একটা স্মৃতির জন্য আমি এটা নিলাম, গোপাল ভাঁড়ের এই মূর্তিটা পড়লো 100 টাকা। হাতে রয়েছে দইয়ের ভাঁড় আর ইলিশ মাছ। গোপাল ভাঁড় যাচ্ছে শ্বশুর বাড়ি। কৃষ্ণনগরের পটুলপট্টি ঘোরার পর এখন আমরা যাচ্ছি আর একটা ঐতিহাসিক জায়গা। জায়গাটার নাম কি দা? জায়গাটা হচ্ছে অধরের মিষ্টান্ন ভাণ্ডার। মানে কৃষ্ণনগরে খুবই বিখ্যাত একটি মিষ্টির দোকান, প্রায় আনুমানিক 200-300 বছর পুরনো। ওই মিষ্টির দোকানে এই মহারাজা কৃষ্ণচন্দ্র, আমি যা শুনেছি, মিষ্টি তৈরি করতে দিয়েছিলেন, আর সেটা একটা তৈরি করতে দিয়েছিলেন, হয়ে গেছে অন্য মিষ্টি। এত মুখে ভালো লেগেছিল, তখন একটা নামকরণ করা হয়েছিল ওই সরভাজা সরপুরিয়া, সেই থেকে বিখ্যাত। এই যা পড়ে যেইটুখানি আমি জেনেছি, এই জন্য বিখ্যাত। তো শুনে তো বেশ দারুণ লাগলো। তো চলো ওখানে গিয়ে আগে ভিজিট করি। কৃষ্ণনগরে কিন্তু দুটো অধরচন্দ্র ময়রার মিষ্টির দোকান রয়েছে। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই আসল, এটা পুরনো। আর এর পাশেও একটা আছে, সেটা নতুন হয়েছে। যাই হোক, এখানে আগামীকাল যেহেতু ভাইফোঁটা আছে, তাই এখন প্রচণ্ড ভিড়। এখন এই লাইনে দাঁড়িয়ে মিষ্টি কেনা সম্ভব নয়। আর বাইরে থেকে শুনছি যে মিষ্টি এখন সব শেষই হয়ে গেছে প্রায়। কৃষ্ণনগরের আরও একটা প্রসিদ্ধ মিষ্টির দোকান হচ্ছে এটা, অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স, যেটা 110 বছরের পুরনো, মানে এটা নতুন। আর এইদিকে যেই আছে অধরচন্দ্র ময়রার মিষ্টান্ন ভাণ্ডার, এটা হচ্ছে প্রায় 200 থেকে 250 বছরের পুরাতন। ব্যাড লাক, মিষ্টি ট্রাই করতে আমি পারলাম না, কারণ আগামীকাল হচ্ছে ভাইফোঁটা। অনেকটা লাইন পড়েছে আর প্রায় অনেক মিষ্টি শেষ। যেই মিষ্টির জন্য এসেছিলাম ছানাপোড়া আর সরভাজা, সেইগুলো তো প্রায় শেষই হয়ে গেছে, তাই ট্রাই করতে পারলাম না। আপনারা কিন্তু আসলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। মিষ্টি দোকানের সামনে থেকে টোটোতে উঠতে চেপেছি, এবার টোটো করে এবার যাচ্ছি আমরা কৃষ্ণনগর স্টেশনের দিকে। তো যাই, আর মিষ্টির দোকানের সামনে থেকে, অর্থাৎ ওই অধরচন্দ্র ময়রার মিষ্টান্ন ভাণ্ডার, ওই দোকানের সামনে থেকে স্টেশন পর্যন্ত টোটো ভাড়া মাত্র 10 টাকা। আমরা তো এরকমভাবে রানিং টোটোতে ঘুরলাম। প্রথমে গিয়েছিলাম রাজবাড়ির ওখানে, তারপরে রাজবাড়ির ওখান থেকে গেছিলাম ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের বাড়ি কাছে, তারপরে গেছিলাম যে ক্লে ওয়ার্ক ছিল মাটির পট্টি কৃষ্ণনগরে, যেখানে পুতুল তৈরি হয় ওখানে। তারপর ওখান থেকে অধরচন্দ্র ময়রার দোকান আপনারাই তো দেখলেন। এবার অধরচন্দ্র ময়রার দোকানের সামনে থেকে এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। এরকমভাবে ঘুরলে না টাকাটা অনেক কম খরচ হয়। আর এছাড়া আপনারা স্টেশনের বাইরে থেকে ওখানে টোটো অটো রয়েছে, বেশিরভাগই টোটো রয়েছে, ওখান থেকে আপনারা রিজার্ভ করে নিতে পারেন। 200-250 টাকা মতন নেয়, নিয়ে আপনারা রিজার্ভ করে ফিরতে পারেন।
চলে এসেছি কৃষ্ণনগর সিটি রেলওয়ে স্টেশনে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই হলো একদিনে ঐতিহাসিক কৃষ্ণনগর ঘুরে দেখার অভিজ্ঞতা। এখন আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আরও এরকম অনেক নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে টাটা, জয় হিন্দ, জয় ভারত।